কথাটা মুখে আনা যাবে না। মুক্তিযুদ্ধ আনা মানে আপনি আওয়ামী লীগ, আপনি ভারত। 9 মাসে জাতি হয়ে ওঠে না, এটা মিস্টার বিন না যে হুট করে আসমান থেকে পড়লো, একটা নো ম্যানস ল্যান্ডে গেল আর যত উদ্ভট কর্মকাণ্ড করলো। জাতি এভাবে আসমান থেকে পড়ে না। দুটি দিবসে গুরুত্ব বহন করে। সেই দিবস দুটি থাকলে আর সেই দিবস দুটি পালন হলে দেশের কোন মহাভারত শুদ্ধ হয়ে যায় আমি বুঝি না। কারো কারো তো ভীষণ অন্ধকার অতীত আছে 71-এ, সে চাইবে এটাকে ভুলিয়ে দিতে। 24-এ সব আছে, আমরা 24-কে ভিত্তি করি। এখন মেধা দিয়ে খেলতে হবে, লাঠি দিয়ে খেলার দিন শেষ। ফরাদ ভাই যখন কথা বলেন আমার মনে হয় যে বাংলাটা দেশটা উনি একমাত্র সত্যের বাংলাদেশ বানিয়ে দিতে পারবেন। আমরা বোধ করছি যে 71-এর একটা বাংলাদেশপন্থী ন্যারেটিভ তৈরি হওয়া দরকার। 71-এর একটা অখণ্ড পাকিস্তানের ন্যারেটিভ আছে, 71-এর একটা দিল্লির ন্যারেটিভ আছে। এই দুইটা ন্যারেটিভের বাইরে একটা সিম্পল বাংলাদেশপন্থী ন্যারেটিভ দরকার। এবং 71 সম্পর্কে আমাদের যতগুলো ফ্যাক্টস আছে, ফিকশন আছে, মিথ আছে, লেজেন্ড আছে, এর সবগুলোকে অ্যাড্রেস করে একটা কনসেনসাসের জায়গায় আসা দরকার যে আসলে এটা কী ছিল, কিসের লড়াই ছিল। এবং 71-এর আগের পরের প্রত্যেকটা পরম্পরা যেন এখানে কানেক্টেড থাকে। একটা জাতি সাডেনলি 9 মাসে জাতি হয়ে ওঠে না, এটা মিস্টার বিন না যে হুট করে আসমান থেকে পড়লো, একটা নো ম্যানস ল্যান্ডে গেল আর যত উদ্ভট কর্মকাণ্ড করলো। জাতি এভাবে আসমান থেকে পড়ে না। অতএব 9 মাসে আমরা জাতি হই নেই। আমাদের জাতি হবার শত শত বছরের, হাজার বছরের লড়াই আছে, ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা 71 নিয়ে ভিন্ন মত পোষণ করেন তাদের ওই জায়গাটাতে আমি গুড ইন্টেনশন দেখি বেশি। কিন্তু সেগুলো সবসময় দিল্লির চোখ দিয়ে দেখা হয় বলে সেগুলোর ভিতরে মনে হয় যে আমরা মনে হয় একটু পাকিস্তানপন্থী হয়ে যাইতেছি, আমাদের মনে হয় পাকিস্তানের প্রতি একটু দরদ আছে। সমস্যা হচ্ছে পাকিস্তানে থেকেও পালায় না। যাদেরকে গত 53 বছর ধরে পাকিস্তানপন্থী, মৌলবাদী, দালাল, রাজাকার, বিপক্ষের শক্তি এগুলো বলা হয়েছে, এরা কেউ পাকিস্তান থেকে পালাই গেছে? তারা বাংলাদেশে হাজারে হাজারে খুনের শিকার হয়েছে, তারা হাজারে হাজারে আয়না ঘরে গেছে। পালাইছে কারা বাংলাদেশ থেকে? বারবার পালায় কারা? পালায় হচ্ছে ওই দিল্লির ন্যারেটিভকে যারা ওন করে প্রচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লির ন্যারেটিভের বাইরে আমার যে কোনো জিনিসকে দেখবার, বিশ্লেষণ করবার, নতুন করে বিশ্লেষণ করবার, চ্যালেঞ্জ করবার অধিকার, বাস্তবতা থাকবে কিনা? থাকবে। যেভাবে 30 লাখের একটা গল্প আছে বাংলাদেশে, 30 লাখ লোক নাকি মারা গেছে, 30,000-এরও তালিকা নাই। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলছে তাদের শহীদের সংখ্যা 6,757, তালিকাভুক্ত। এটা কত গুণ বাড়তে পারে? এটা 10 গুণ বাড়লে হয়তো আপনার 60,000 হতে পারে। এটা যদি আপনার 600 গুণ বাড়ে, 6,000 গুণ বাড়ে, তারপরেও তো আপনার 30 লাখ হতে পারে না। তো এটা কত? এটা আমরা করছি না কেন? আমরা একটা কমিশন করে এটা সমাধান করছি না কেন? 2 লাখ মা বোন নাকি নির্যাতিত হয়েছে, তো ওইটা কোথায়? বিহারি গণহত্যার গল্প কোথায়? বাংলাদেশে যে হাজার হাজার বিহারিদেরকে খুন করা হয়েছে সেই সময়, তাদের বাড়ি ঘর আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যান্ডম লুট করে দখল করে নিয়ে গেছে। গুলশানে, মিরপুরে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে অধিকাংশ দখল করা বাড়ি। কারণ বাঙালির সেই পরিমাণ অর্থ সম্পদ ছিল না সেই সময়। এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল পাকিস্তানি বেসড ব্যবসায়ীদের কোম্পানিগুলো যে আওয়ামী লীগ দখল করলো, সেগুলোর একটা আলাপ হইতে হবে না? ভারত যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি লুট করে নিয়ে গেছে, সেটা আলাপ চলতে হবে না? হিস্ট্রিতে যে বিখ্যাত ডিকনস্ট্রাকশন আছে, আমি একেবারেই একমত, যেমন একটা ডিকনস্ট্রাকশন অফ হিস্ট্রি লাগবে। আমাদের সামনে একটা হিস্ট্রি এনে হাজির করা হয়েছে, একটা আওয়ামী হিস্ট্রি। মানে এখন প্রবলেমটা একটা অন্য জায়গায়। মানে এখন কেউ কেউ আবার বলার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কথাটা মুখে আনা যাবে না। মুক্তিযুদ্ধ আনা মানে আপনি আওয়ামী লীগ, আপনি ভারত। এখন আমরা আসলে এই কথাটা শেখ হাসিনার সময় বলেছি। ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তার সময়কার যেটা ছিল, ধারা 21-এ কতগুলো জিনিস রীতিমতো যে হলোকাস্ট ডিনায়াল লয়ের মতো কতগুলো কথা, এই শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধ, মুজিবদের নিয়ে কথা বলা যাবে না। আমরা তখন কিন্তু এগুলো কন্টেস্ট করেছি, ফাইট করেছি। এখন অবজেক্টিভ হিস্ট্রি লেখার আলাপ করছি, অবজেক্টিভ হিস্ট্রি আসলে হয় না। কিন্তু আমরা অবজেক্টিভ হিস্ট্রি যত কাছাকাছি যাওয়া যায় সেই আলাপগুলো হতে হবে। আমি একটা উদাহরণ দিই। আওয়ামী লীগ তার বয়ানে কিভাবে আওয়ামী লীগের অন্য মানুষকে খেয়ে ফেলেছে তার উদাহরণ খেয়াল করবেন। প্রতি বছর বাংলাদেশে 10 এপ্রিল জনাব সোহেল তাজ, এই দিনটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা দিন, আমাদের একটা রিপাবলিক ডে। ইনফ্যাক্ট তাজউদ্দিন আহমেদ, আমি সরিয়ে রাখি, তাজউদ্দিন, জিয়াউর রহমান এলে অন্য দল করেছে, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তাজউদ্দিন আহমেদ মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন, আওয়ামী লীগ থাকার কারণে মারা গেছেন জেলে, তাই তো? এই যে তাজউদ্দিনের একটা রোল আছে, যে সময়টা যুদ্ধ চলছে বাংলাদেশে, সেই রোলেরও নানান রকম, আমি একটু বলি, সেটারও কিন্তু ভিন্ন ভার্সনস আছে, এটাও মানতে হবে আমাদের। তাজউদ্দিনের পরিবার যে ভার্সন আমার সামনে আনে সেটাই নিতে হবে না। ওনার ভার্সন উনি দিক, অন্যরা অন্যের ভার্সন দিক, কিন্তু উনি তো একটা গুরুত্বপূর্ণ চরিত্র, ভূমিকা তো আছে অবশ্যই, একটা গুরুত্বপূর্ণ চরিত্র। সেই চরিত্র দেখবেন আওয়ামী লীগে হাওয়া করে দিচ্ছে। সো আমরা আসলে এটা করতে হবে, কিন্তু 71 মুখে তোলা যাবে না, এটা আওয়ামী লীগ তুলেছিল বলে এই ন্যারেটিভটাকে কন্টেস্ট করতে হবে। এটা সবচেয়ে জরুরি ব্যাপার। কারো কারো তো ভীষণ অন্ধকার অতীত আছে 71-এ, সে চাইবে এটাকে ভুলিয়ে দিতে। 24-এ সব আছে, আমরা 24-কে ভিত্তি করে যাব। আর বাকি যে 71 যে একটা লেগেসি আছে, একটা কন্টিনিউশন অফ সেভারাল ফাইটস আছে, এগুলো আমি একমত। হ্যাঁ, মানে অফিশিয়ালি যেটা করা হয়েছে এবং আমাদের মাটিতে এসে করা হয়েছে, ওইটা হলো 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আলাদা আলাদা দিবস পালন করা হয়। এবং দেখেন এই দুটো দিবসের মধ্যে কিন্তু বাংলাদেশের দুটো বৃহৎ পলিটিক্যাল পার্টির আলাদা ফ্যাসিনেশন আছে। বিএনপির পার্টিকুলার ফোকাস থাকে দেখবেন 26শে মার্চকে তুলে ধরবার জন্য। কেন? কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন, অতএব তার এখানে স্টেক আছে। আবার দেখেন 16ই ডিসেম্বরে আওয়ামী লীগ মনে করে তার একটা স্টেক আছে, কারণ প্রবাসী সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং যৌথ বাহিনীর কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনী ফোর্স সারেন্ডার করেছে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে রিভাইজ করবার জায়গাতে তাহলে আমাদের মধ্যে এই তর্কটা কি কখনো আসবে কিনা যে আসলে আমরা 71-কে ঘিরে একটা জাতীয় দিবস পালন করব? কারণ দিন শেষে লড়াইটা কি?
আমি 26 তারিখে যা চেয়েছি, শহীদ প্রেসিডেন্ট যেটা অ্যানাউন্স করেছেন, 16 তারিখে যেটা হয়েছে, অথবা যারা ভিন্ন ভিন্ন দিবসে বিজয় দিবস মনে করেন, এই সবগুলোর কালেকটিভ অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা কি? আমি একটা রাষ্ট্র চাই, আমি একটা প্রজাতন্ত্র চাই, একটা রিপাবলিক চাই, যেটা আমার স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষাতে বলা ছিল যে আমি একটা ডেমোক্রেটিক রিপাবলিক চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক এথোসের ভিত্তিতে রাষ্ট্র চলবে, সমাজ চলবে। সেটা হচ্ছে আমার আকাঙ্ক্ষার জায়গা। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার আকাঙ্ক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, না এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অনেকগুলো স্টেশন আমি পার হয়ে এসেছি সেটা আমার গুরুত্বপূর্ণ? আমার গন্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ, না যেই যেই বাড়ির উপর দিয়ে আমার বাস, আমার লঞ্চ, আমার ট্রেন আসছে সেটা বেশি গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোনটা পালন করব, কোন জায়গাটাকে আমি তুলে ধরবো? এই জন্য দেখবেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের দলীয় খণ্ডিত ইতিহাসের মাঝখানে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে রিপাবলিক হবার লড়াইটা। এই জন্য প্রত্যেকবার যে আমার আজাদির লড়াইতে ফিরে আসতে হয়, আমার 90-এর ফর্মে ফিরে আসতে হয়, 111-এর ফর্মে ফিরে আসতে হয়, 24-এর ফর্মে ফিরে আসতে হয়, কারণটা কি? কারণ 71-এর মূল লড়াইটা যেখানে ছিল, এই লড়াইটা আমার 47-এর লড়াইয়ের কন্টিনিউশন। আমি সেদিনও লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা রিপাবলিক চেয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্রটা আসলে কে বানিয়েছে? বানিয়েছে তো পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের মুসলমানরা এবং নিম্নবর্ণের হিন্দুরা মিলে, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান বানায় নাই। তাহলে আমার তৈরি করা রাষ্ট্র 47-এ, সেটা কেন আমি 71-এ ছুড়ে ফেলে দিলাম? আমার 71-এর আকাঙ্ক্ষাটা বারবার কেন আমাকে নতুন করে রিভিউ করতে হয়, রিনিউ করতে হয়? এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা স্টেশনকে যদি আপনি দেখেন, এটা 71-এর সাথে জড়িত, এটা 47-এর সাথে জড়িত, এটা আমার প্রত্যেকটা আজাদির লড়াইয়ের সাথে জড়িত। 1757 বলেন, 93 বলেন, প্রত্যেকটা জায়গায় ছিল। অতএব সেই জায়গায় এই খণ্ডিত ইতিহাসের জায়গা থেকে একটা হোলসেল ইতিহাসে জাতিকে যেতে হবে। এবং এই কম্প্রিহেন্সিভ জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি যে ঐক্য অনৈক্যের আলাপ তুলছেন, সেটার মীমাংসা করা যাবে না। ফরাদ ভাই যেভাবে বলছেন, বাংলাদেশের সৃষ্টির সময় দুটি জিনিস মানে দিবস আছে। একটা হচ্ছে গৌরবময় শুরু 26শে মার্চ, আরেকটা হচ্ছে সাফল্যময় শেষ 16ই ডিসেম্বর। একটা নতুন দেশ তৈরি হয়েছে, স্বাধীনতা শুরু হয়েছে, স্বাধীনতা শেষ হয়েছে, দুটি দিবস আছে। দুটি দিবসে গুরুত্ব বহন করে। সেই দিবস দুটি থাকলে আর সেই দিবস দুটি পালন হলে দেশের কোন মহাভারত শুদ্ধ হয়ে যায় আমি বুঝি না। আর 17ই এপ্রিল প্রজাতন্ত্র দিবস পালন করলে বাংলাদেশ ধন্য হয়ে যায় কিনা, পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ হয়ে যায় কিনা, সব সমস্যার সমাধান হয়ে যায় কিনা, আমার বোধোদয় নয়। একটা নেশন কি কি বিষয়ে একমত থাকবে আর কোন কোন জায়গাতে তার হালাল দ্বিমত থাকবে? একমতের জায়গা থাকতে হবে হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার আত্মমর্যাদার প্রশ্নে, আমার জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি। মোটা দাগে এই 5-6টা বিষয়ে জাতির অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম ফ্রম রাইট টু লেফট যেই মাযহাবের রাজনীতি করুক না কেন, তাকে এই বিষয়ে কোনো দ্বিমত করা যাবে না। যখনই সরকার পরিবর্তন হোক, ফরেন পলিসি, ডিফেন্স পলিসিতে কোনো সরকার, কোনো দল হাত দেবে না। অতএব সেই জায়গাটা হচ্ছে একমতের ফ্রেম। দ্বিমতের ফ্রেম কোথায়? এর বাইরে সবাই সব কিছুর সাথে দ্বিমত করতে পারবে। ওইটাই হলো ডেমোক্রেসি, যে আপনি এটা কীভাবে ডেলিভার করবেন, আপনি ওই জায়গাটাতে কোনটা বেটার, কোনটা ভালো না। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নেক্সট টেনিওরে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি করবে। আমাদের এখন 400 বিলিয়ন, $450 বিলিয়ন আছে, এইটা একটা করবে। তারা বলেছে তারা 1 থেকে 2 বছরের ভিতরে 15 মিলিয়ন জব তৈরি করবে, তাই না? 50 মিলিয়ন বলছে তো 15 মিলিয়ন জব মানে 1.5 কোটির মতো জব আর কি ধরেন। এখন আমরা কিন্তু এটা প্রশ্ন করছি যে এটার ফিজিবিলিটি কতটুকু। ধরেন বিডার চেয়ারম্যান বলছে যে আগামী 1-2 বছরের ভিতরে 15 থেকে 20,000 জব তৈরি হবে। তাহলে যে ইনভেস্টমেন্ট নিয়ে ডিল করছে, বিদেশি এফডিআই কোম্পানিগুলোকে ডিল করছে, সে বলছে 15 থেকে 20,000 জব তৈরি করা যাবে। গ্লোবালি ম্যাচিওর ডেমোক্রেসিতে দেখেন একটা কোয়ার্টারে 3-4 মাসে আমেরিকা 2.5 লাখ 2 লাখ জব তৈরি করতে পারে। তাহলে আমরা আসলে জব তৈরি করার স্পেস কোথায়? তাহলে গণতন্ত্রের জায়গা থেকে কী করতে হবে? আমাকে বিএনপির এই পজিশনটাকে চ্যালেঞ্জ করতে হবে যে কীভাবে করা সম্ভব, এটা রোডম্যাপ দেন যে আপনি কোন কোন সেক্টরে কীভাবে, কোন প্রসেসে, কোন লেভেলের জব তৈরি করে এই 15 মিলিয়ন জব তৈরি করবেন। আপনার 5 ইয়ার্স টেনিওরে $400 বিলিয়ন ইকোনমি, যেটা আমার 53-54 বছরের অর্জন, এবং এটার ফাউন্ডেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে দিয়েছে, এটাকে আপনি 5 বছরে কীভাবে 1 ট্রিলিয়নে নেবেন, এই প্রশ্নটা আমার করতে পারতে হবে। এবং রবিউল ভাইটা এটাকে ওয়েলকাম করতে পারতে হবে যে হ্যাঁ আমি তো এতটুকু বলেছি, এতটুকু আমাকে বলতে হবে। তাহলে আমি যখন নির্বাচনের আগে যাবো জনগণের কাছে, আমাকে এই বাকি ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যেতে হবে যে এই সেক্টরে, এই জায়গাতে, এই প্রসেসে কোন কোন লেভেলের জব আমি তৈরি করবো, দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, শ্রমিক, হাইলি স্কিল, কোন মানের কত টাকার জবের স্যালারি আমি তৈরি করবো, এবং এটা করতে আমার কি চ্যালেঞ্জ আছে, সেগুলো কীভাবে অ্যাড্রেস করবো। এই বিতর্কটাকে আমার গণতন্ত্রের কেন্দ্রে আনতে হবে, এবং এটাই হচ্ছে হালাল বিতর্ক। এবং এই প্রসেসের মধ্য দিয়ে একটা দল আর একটা দলকে বেটার আর্গুমেন্ট, বেটার রিজন, বেটার লজিক, বেটার ডেটা স্ট্যাটিস্টিক্স, এইটা দিয়ে তাকে পরাজিত করতে হবে। এবং রাজনীতিটা যখন এই প্রতিযোগিতাতে আসবে, তখনই একটা দেশ কন্টিনিউয়াসলি ডেভেলপ করবে। কারণ তখন মেধা দিয়ে খেলতে হবে, লাঠি দিয়ে খেলার দিন শেষ। আপনি সিম্পলি কাউকে পিটাবেন, মারবেন, কেন্দ্র দখল করবেন, এই সোশ্যাল মিডিয়ার জমানায় মানে এইটা জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। সারা দুনিয়া জানবে যে আপনি কি করতেছেন না করতেছেন। আমরা জানতেছি না সবাই, এনসিপি সরকারে আছে, সরকারে নাই, উপদেষ্টারা কি করতেছে, দিন রাত বিএনপি বলতেছে না
অ্যাডভাইজারদের দোষ ত্রুটি নিয়ে কথা হচ্ছে, কে কবে রিজাইন করবে, কে কবে কি দুর্নীতি করছে, এগুলো নিয়ে কথা বলছে না। তারপরে ক্ষমতা থেকে চলে গেলে আরও অনেক ইনফরমেশন বের হবে না, বের হবে। সকল উপদেষ্টার আমলনামা, সেফ এক্সিট চাইছে কিনা, এগুলো বের হবে। আবার এই সেফ এক্সিটের আলোচনাটা কেন রাজনৈতিক দল তুলছে, কে কোথায় ঠিকাদারি পায় নাই, এই আলোচনাও তো আসবে। একটা সিটি কর্পোরেশন থেকে একটা দলের নেতা 16 কোটি টাকার ঠিকাদারি পায় নাই, তো এখন প্রশাসকের সরাই ফেলো, এই মেয়র ভালো না, এই মেয়র হিজবুত তাহরির করে। আর মেয়র হিজবুত তাহরির করে একদিন মনে ছিল না তোমার? তুমি কন্ট্রাক্টারই পাও নাই, ঠিকাদারি পাও নাই বলে হঠাৎ করে মনে হলো যে মেয়র হিজবুত তাহরির করে। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের একটা স্বচ্ছ রাজনীতির জায়গায় যদি না আসি, তর্ক বিতর্কের মধ্য দিয়ে যদি রিজলভ না করতে পারি, তাহলে দেশও এগোবে না, দলও এগোবে না। পুরাতন রাজনীতি আগামী দিনে চলবে না। নতুন জায়গায় মনস্তত্ত্বে বদলে গেছে মানুষ। অতএব আমরা সবাই পলিটিক্যাল পার্টি, আমাদের সবার যার যার জায়গা থেকে এই মেরিটোক্রেসির পলিটিক্সটাকে অবশ্যই এমব্রেস করতে হবে। এটা চ্যালেঞ্জিং, এটা মেধার সমস্যা আছে। যে লাঠিয়ালের রাজনীতি করে আসছে 30 বছর, সাডেনলি তাকে মেধার রাজনীতিতে ফালাই দিলে সে সাম্পলি আনকমফোর্টেবল ফিল করবে। এই কমফোর্ট জোনও আমাদেরকে তৈরি করতে হবে তর্কের মধ্য দিয়ে, আলাপের